আমার বয়স ১৬ বছর। কিন্তু আমার কাজগুলি ছোট বাচ্চাদের মতো ছিল। কিন্তু আমার জীবনে এমন একটি মডেল যে সব কিছু বদলে গেল, এমন মনে হলো যে আমার ১৬ বছর বয়স থেকে একদম ২০ বছর বয়সী হয়েছি। কারণ আমি কাউকে পছন্দ করতে শুরু করেছি এবং সম্ভবত তার প্রেমে পড়েছিলাম। আমি আমার সময়ের আগেই বড় হয়ে উঠতে শুরু করি। আমি আমার বাবার বন্ধুর প্রেমে পড়তে শুরু করি, যার বয়স ছিল ৩৫ বছর। হয়তো এটা আমার কোমল বয়সের অনুভূতি যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। অথবা বলা যেতে পারে যে সে আমার প্রথম প্রেম, যদিও সে আমার চেয়ে অনেক বড়। কিন্তু আমার এই নিষ্পাপ হৃদয়ের সাথে আমি কি করতে পারি যে তার জেদ নিয়ে বসেছিলাম? তাকে দেখার সাথে সাথে আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করে। আমার হৃদয়ে আওয়াজ উঠল যে এটাই সে, যার সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে। কারণ সেই রাতে আমার আবেগ অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। সেই রাতে আমি ও জয়ের থেকে আর দূরে থাকতে পারিনি। তার দিকে তাকালে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তাই আমি সিদ্ধান্ত নিলাম কিভাবে কি করা যায়। অন্তত একটা রাত আমি তাকে, তাই আমার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আর সেই বুদ্ধিটা কাটিয়ে আমি আমার আঙ্কেলকে আমার বাড়িতে একদিন দাওয়াত করি। আর দাওয়া করে আঙুলকে খাবারের সাথে কিছু মিশিয়ে দিও। তাই আমি তাকে অজ্ঞান করে আমি কি করেছিলাম সেটা শুনলে তোমাদের কাজ হয়ে যাবে। আমার নাম সোনিয়া। আমার বয়স খুব কম। আমার বাবা একটি বড় ব্যবসা চালাতেন এবং অজয় আঙ্কেল তার খুব ভালো বন্ধু এবং তার ব্যবসায়িক অংশীদারও ছিলেন। সে বাড়িতে প্রায় আসত। সেদিন আমার বাবা আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটি আমার ছোট্ট পাখি, আমার মেয়ে সোনিয়া। বাবার সেই বন্ধুর ব্যক্তিত্ব দেখে আমি তো স্তব্ধ হয়ে গেলাম। কোথাও থেকে তাকে আমার বাবার বন্ধু বলে মনে হলো না। আমার বাবার বয়স ৩৫। আর সেই অনুযায়ী অজয়ের বয়স ও আমার বাবার সাথে প্রায় একই হওয়া উচিত। কিন্তু তাকে তার বয়সের থেকে ১০ বছরের ছোট দেখাচ্ছিল। এমন পেশিবহুল শরীর ছিল যে আমি তার দিকে তাকিয়ে রইলাম। বাবা বললেন, আঙ্কেলকে হ্যালো বলো। আমি অবশ্যই হ্যালো বলছিলাম। কিন্তু তাকে আঙ্কেল বলতে পারিনি। আসলে আমি কিছু বলতে পারিনি। আমি শুধু তার দিকে চুপচাপ তাকিয়েছিলাম। আমাকে এইভাবে দেখে সে আমাকে টোকা দিল। বলল, সোনিয়া, কি ব্যাপার? আরে তুমি কি আমার সাথে কিছু কথা বলতে চাও? ওর সাথে কথা বলতে পারতাম, কিন্তু ও শোনা কথাটা আমার হৃদয়ে বিঁধেছিল। কেন জানি না, ওর মুখ থেকে শোনা শুনতে আমার ভালো লাগেনি। সেই সময় তো আমি রুমে চলে গেছিলাম। কিন্তু সেদিন থেকে অজয় কালকে আমি পছন্দ করতে লাগলাম। তিনি একজন ৬ ফুট লম্বা মানুষ ছিলেন। এত সুন্দর ব্যক্তিত্বের অধিকারী যে তাকে দেখে ছোট ছেলেরাও লজ্জা বোধ করবে। এবং তারপরে আমি সবসময় তাকে নিয়ে ভাবতে থাকি। দিন রাত সকাল সন্ধ্যা কখনো আমি তাকে দূর থেকে দেখতাম। তখনও সে বাড়িতে আসত। কখনো আমি বাবার সাথে অফিসে যেতাম এবং সেখানেও তার সাথে দেখা হতো। আমি নিজেই আমার অবস্থা দেখে অবাক হয়েছিলাম। এখন আমি নিজের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেছি। কিন্তু যখনই সে আমাদের বাড়িতে আসত সে নির্বিকার থাকত। বাবার সাথে কথা বলতে ব্যস্ত থাকত, আমার দিকে তাকাত না। যদিও আমি কোনো না কোনো অজুহাতে তার কাছে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু সে আমাকে স্নেহ করে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করত। আমার সাথে যেভাবে তিনি কথা বলতেন, তার সেই কথা বলার স্টাইল আমার মোটেও পছন্দ হতো না। আমি ছোট ছিলাম। তিনি আমার সাথে একটি শিশুর মতো আচার ব্যবহার করতেন এবং সেদিন আমি খুব অস্থির ছিলাম। আর দিন হয়ে গেছে তার সাথে আমার দেখা হয়নি। বাধ্য হয়ে আমি তার অফিসে চলে গেলাম। তিনি আমাকে তার কেবিনে গিয়ে বসতে বললেন, না হলে তুমি বোর হবে। আমি গিয়ে ওর অফিসে বসলাম। কিছুক্ষণ পর উনি ওখানে আসেন। ওকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বলতে লাগলেন, কি ব্যাপার সোনিয়া, আমার সাথে তোমার কোনো কাজ আছে? তুমি আমার সাথে দেখা করতে এলে কেন? আমি তার কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি বললাম যে তোমাকে আমি খুব পছন্দ করি। আমি তার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করেছিলাম, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে আমি কি বলছি, এবং সে বলেছিল যে আমিও তোমাকে খুব পছন্দ করি। যে একজন ব্যক্তির কথার চেয়ে বেশি তার হাবভাব কথা বলে, এই কারণে আমি বুঝতে পারলাম যে সে আমার অভিব্যক্তি বুঝতে পারেনি বা সে আমাকে ভালোবেসে বলেছিল না। হয়তো সে আমার সাথে একটি ছোট মেয়ের মতো আচরণ করছিল। কিন্তু এই ছোট মেয়েটি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল এবং এখন যা কিছু করতে সে প্রস্তুত ছিল। তারপর একদিন এই কথাটা আমি আমার বাবাকে বলে দিলাম। কারণ বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মা মারা গেছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম। আজ পর্যন্ত তিনি আমার কোনো কথাই প্রত্যাখ্যান করেননি।
আমি যা বলতাম তাই করতেন। আমি যদি চাঁদ ও চাইতাম তাহলে হয়তো তিনি আমার কাছে নিয়ে আসতে। কিন্তু আমি যখন বললাম আমার বাবাকে যে বাবা আমি তোমার বন্ধু অজয়কে পছন্দ করি আর ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি, সে তো অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছি। আমি যা বলেছি তা সে বিশ্বাস করতে পারে না। আমার কথা সেরে গেল এবং বলল যে তুমি মজা করছো। আমি বললাম না, আমি ঠাট্টা করছি না। আমি অজয়কে বিয়ে করে তার সাথেই থাকতে চাই। যদি তুমি না করো তার সাথে আমাকে বিয়ে না করালে আমি আমার জীবন শেষ করে দেব। এটা শুনে সে হতবাক হয়ে গেল, কারণ আমি ছাড়া তার জীবনে আর কেউ ছিল না। সে আমার জন্যই এসব করছে। এবং যখন আপনার নিজের সন্তান আপনাকে বলেছে সে তার নিজের জীবন নিতে চায়, তখন আপনার হৃদয় ভেঙে যায়। তবুও বাবা মাকে ব্যাখ্যা করেছিলেন এবং তিনি অনুভব করেছিলেন যে এটি আমার মনে হয়েছে যে আমি কখনো এরকম কিছু করব না। কিন্তু 2-3 দিন খাবার না খেয়ে অজ্ঞান হয়ে পড়লাম। বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং ডাক্তার বললেন সে মারাও যেতে পারে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ কেন? তখন বাবার মন খুব খারাপ হয়ে গেল এবং বুঝতে পেরেছিল যে বিষয়টি গুরুতর। তিনি আমাকে ভালোবাসে এবং রাগান্বিতভাবে বুঝিয়েছিলেন যে তোমার এই সিদ্ধান্ত মোটেও ঠিক নয়। তোমার কি হয়েছে? এত পাগল হয়ে গেলে কেন? এই সব কিছুর জন্য তোমার এখন বয়স হয়নি, তোমার বয়স 16 হয়েছে আর তুমি ইতিমধ্যে প্রেমে পড়েছ। আর তোমার বয়সের ছেলের কথা বললে আমি মেনে নিতাম। অজয়ের কথা বলছো, যার বয়স প্রায় 40 বছর। সে তোমার বয়সের দ্বিগুণের বেশি। তুমি ওকে নিয়ে কখনোই খুশি হবে না। আমার চোখ জ্বলে ভরে গেল। আমি বললাম আমি অজয় ছাড়া থাকতে পারবো না। আর আমি যদি অজয়কে বিয়ে না করি তাহলে বলবো আমি পাগল। আমার বাবা পৃথিবী দেখেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার মাথার উপরে জল চলে গেছে। তিনি তার বন্ধু অজয়ের সাথে কথা বলেছিলেন। তিনি অবাক হয়েছিলেন এবং তিনি অস্বীকার করেছিলেন। এবং তখন আমার বাবা তাকে বলেছিলেন যে তোমাকে ছাড়া আমার মেয়ে থাকতে পারবে না। অজয় বলল, মুকেশ তুমি কি বলছো? সে তো একটা ছোট মেয়ে। আমার মেয়ে থাকলে সে তারই বয়সী হতো। আমি কিভাবে তাকে আমার স্ত্রীর জায়গা দিতে পারি? আমার মনে হয় আমার তোমার মেয়ের পাশাপাশি তুমিও পাগল হয়ে গেছো। কেন তোমার মেয়ের সামনে এত অসহায় হয়ে গেছো? আমার বাবা বললেন, আমি নিঃস্ব হয়ে গেছি, তাই তোমাকে এসব বলছি। আমাকে সাহায্য করো, এখনই তাকে বিয়ে করো। তুমি বুদ্ধিমান এবং পরিণত, কিন্তু তার ভিতরের শিশুসুলভ পোতা আছে। তার জীবন বাঁচাতে এখনই তাকে বিয়ে করো। হ্যাঁ, কিছুদিন পরে হয়তো এই জিনিসটি তার মন থেকে চলে যাবে এবং তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন তুমি তাকে ছেড়ে দিও, তাহলে আমি তাকে ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। কিন্তু তার আগে সে কিছু করে বসলে আমি কি করব? তখন আমি হাত কচলাতে থাকে এসব কাজ। আমি কার জন্য উপার্জন করছি? সে পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কোনো লাভ হবে না। আমার বাবার পক্ষে তার বন্ধুকে বোঝানো সহজ ছিল না, কিন্তু এখন বিষয়টি আমার বাবার কাছে পৌঁছেছিল। তাই তিনি এই কাজটি করতে পারেন এবং আমার বাবা অজয়কে কোনোভাবে রাজি করাতে পেরেছিলেন। তার অস্বীকৃতির কারণে যদি আমি আমার জীবন নিয়ে, তাহলে হয়তো সারা জীবন সে তার ভুলের জন্য দায়ী থাকবে বা আফসোস করবে যে তার কারণে কেউ তার জীবন হারিয়েছে। সেটা মেনে নিয়ে অজয়কে বিয়ে করা। আর ছিল আমাদের বিয়ের প্রথম রাত। আমি আমার ঘরে বধূ হয়ে বসেছিলাম। অজয়ও আমার বাবার মতো ধনী ছিল, কারণ সে আমার বাবার ব্যবসায়িক অংশীদার ছিল এবং তার বাড়িতে কেউ ছিল না। তিনি আগে বিয়ে করেছিলেন, কিন্তু সেই মেয়েটির সাথে মাত্র 1 বছর কাটিয়েছিলেন এবং তারপরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং তাদের কোনো সন্তান হয়নি। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে তুমি ভালো সিদ্ধান্ত নাওনি, তবে মনে রাখবেন যে আমি সবসময় তোমার সাথে আছি। যখনই তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবেন এবং তুমি অনুভব করবে যে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও, তখন তুমি ফিরে এসেছো তোমার বাবার কাছে। আমি জানতাম যে তিনি আমার বাবা, এই ধরনের কথা তার মনে ছিল, কিন্তু আমি এখনও জয়ের সাথে আমার সারা জনম কাটাতে চাই। তিনি আমার স্বামী, তিনি আমার প্রতি পরমেশ্বর হয়েছিলেন। এখন এটাই আমার জীবন। আমিও একজন ভারতীয় মহিলা এবং আমরা ভারতীয় মহিলারা কেবল 4 কাঁধে চড়েই স্বামীর ঘর ছেড়ে যায়। আমি খুব খুশি ছিলাম। আমার বয়স তত ছিল না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে অজয়কে সব রকমভাবে খুশি রাখার চেষ্টা করব।
আমি নিজেকে একজন খুব ভালো বউ হিসেবে প্রমাণ করব এবং সে উপরে মেনে নেবে যে আমাকে বিয়ে করা তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। তবু আমি মনে মনে হাজারো স্বপ্ন নিয়ে অজয়ের জন্য অপেক্ষা করছিলাম। শুধু অজয়ের কথা ভেবে আমার হৃদয়ে আমি সুরসুরি অনুভব করছিলাম। আমার হৃদস্পন্দন আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। কিন্তু বিয়ের প্রথম রাতে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমাকে হতবাক করেছিল। যখন সে আমার রুমে এলো আমি তাড়াতাড়ি গুটিসুটি মেরে বসে পড়লাম। তার কিছু বলার অপেক্ষায় রইলাম। আমি আমার ঘুমটা সরিয়ে আমার সৌন্দর্য তার পাগল হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। আমি তরুণ ছিলাম এবং তার চেয়েও বেশি সুন্দরী ছিলাম। বধূর সাজে তোমাকে আরও সুন্দর লাগছিল। তবে তিনি যা বলেছিলেন তা আমার সব ইচ্ছাকে ঠান্ডা করে দিন। সে বলল, এখনো যে গাছ কেন? আমি ভাবলাম নিশ্চয়ই তুমি ঘুমিয়ে পড়েছ। আমি বললাম, এভাবে কি করে ঘুমিয়ে পড়ব? আজ আমাদের বিয়ের প্রথম রাত। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম না। চাইলেও আমার মুখে লজ্জার রং ছড়িয়ে পড়েছিল। কিন্তু সে আমার দিকে খুব কড়া চোখে তাকিয়েছিল। তিনি সেখানে দাঁড়িয়ে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন যে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না। তাই আমার বিয়ে করার ইচ্ছা ছিল। তাই সে আমার ইচ্ছা পূরণ করেছে। এখন এর মানে এই নয় যে আমরা এখানে বরকনে যা করে তা করব। এই আচার অনুষ্ঠান ছেড়ে গিয়ে জামাকাপড় পাল্টে ঘুমিয়ে পড়। এই রুমটা শুধু তোমার, আমার রুম উপরের তলায়। কিছু লাগলে জানাবেন। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি করছো? আজ রাতটা আমাদের জীবনে সুন্দর, যা সারা জীবন মনে থাকবে। তুমি তোমার ঘরে যাচ্ছ কেন? কিন্তু বর বউয়ের তো একটিমাত্র ঘর হয়। তিনি বললেন, দেখো, আমি তোমার বাবাকে এতটা অসহায় আগে কখনো দেখিনি। তিনি নিজেও অসহায় ছিলেন। তুমি তাকে বাধ্য করেছিলেন, আর সে আমাকে বাধ্য করেছিল। এসব হয়েছে বাধ্য হয়ে। আজকের রাতটা তাদের জন্য বিশেষ বিশেষ রাত, যারা সঙ্গে বিয়ে হয়। সে কিছু বলতে চেয়েছিল, আমাকে কিছু বোঝাতে চেয়েছিল। কিন্তু সে বলেছিল যে তুমি এত বুদ্ধিমান হলে এখানে বসে থাকতে, না ঘুমোব। সে আমার উত্তর না শুনে সেখান থেকে চলে গেল। তার রুম ছিল। পরে সকালে কাজের মেয়েটি আমাকে বলল যে সারের উপরে তিনি আমাদেরকে আপনার জন্য নিচে একটি রুম পরিষ্কার করতে বলেছিলেন। তাই আমরা এই ঘরটি সাজিয়েছি। এমনিতেও আমরা এখনো বুঝতে পারছি না যে সাহেব কাকে বিয়ে করছেন এবং কেন আপনার রুমটি নিচে রেখেছেন, কিন্তু তিনি সাহেব বলেই আমরা তার কথা মেনে নিয়েছি। তিনি যা বলেন আমি তাই করি। কিভাবে আমার স্বপ্ন পূরণ হলো? এমন মনে হচ্ছে স্বপ্নগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনকি আমার স্বপ্নগুলো আমার ছিল না। এইভাবে কিভাবে আমি আমার জীবন কাটাই? কিন্তু এখন আমি আমার বাবাকে সব কিছু বলতেও পারি না, এবং তারপর কিছু জিনিস আছে যা স্বামী স্ত্রীর মধ্যে থাকাই ভালো। তাই আমি তাকে কিছু বলিনি এবং এটা প্রকাশ করেছি যে আমি এখানে খুব খুশি। তিনিও খুশি হলেন। কিন্তু আসলে আমাদের বাড়িতেই যে বিষয়গুলো চলছিল, আমি ভাবলাম এটা কিভাবে ঠিক হবে। আমার এক বান্ধবী ছিল যে আগে থেকেই বিবাহিত। আমি যখন তাকে এই সব বললাম, সে বলল, আরে তোমাকে এখন আমাকে সব কিছু বোঝাতে হবে? তুমি এক কাজ করো, তোমার বয়সের চেয়ে একটু বড় দেখাতে চেষ্টা করো, শ্যুট করবে না। তুমি যদি তোমার স্বামীর সামনে শাড়ি পরে যাও, তবে তিনি তোমাকে দেখে খুশি হবেন এবং তার সাথে সঠিকভাবে কথা বলবে। চুলের খোপা বান আসে, তোমাকে একটা ছোট মেয়ে ভাবছে, সেই জন্যই সে এমন করেছে। কিন্তু তোমাকে তাকে এটা বোঝাতে হবে তুমি অতটা ছোট নয়। সে যা বলেছিল তার মধ্যে একটি বিষয় ছিল। সে ঠিক বলেছিল যে এমন কখনো কখনো স্ত্রী যদি যুবতী হয় এবং স্বামী যদি বয়স্ক হয়, তখন তিনি তার স্ত্রীকে সুন্দর দেখানোর জন্য চুলে রং করেন। একইভাবে আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় এবং আমি তরুণ ছিলাম। তাই আমাকে একটু বয়স্ক দেখাতে আমার চেহারা পরিবর্তন করা দরকার। আমি আমার বন্ধুর পরামর্শে রাজি হয়ে কেনাকাটা করতে চলে গেলাম। সুন্দর সুন্দর শাড়ি কিনে আনলাম। সন্ধ্যার খাবার তৈরি করে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। তার বাড়ি ফিরে আসাতে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি বললাম, শোনো, খাবার রেডি, তুমি হাত মুখ ধুয়ে এসো। আমার এই কথাতে যখন সে আমার দিকে তাকাল, তখন তার মুখে অদ্ভুত রং দেখা যাচ্ছিল। আর মাঝে মাঝেই চলে যাচ্ছি। পকেট থেকে একটা চকলেট বের করে আমার হাতে রাখুন। এবার সেও হাসতে লাগল। তিনি বললেন, বড় কথা বললে কেউ বড় হয় না। তুমি অনেক বড় বড় কথা বল। এখন তুমি এমন অভিনয় শুরু করেছ, কিন্তু ভুলে যেও না যে তুমি এখনো আমার কাছে ছোট্ট মেয়ে। সেই চকলেটটা দেখে আমার কান্না পেয়ে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি আমার রুমে এসে দ্রুত আমার শাড়ি পরিবর্তন করে আমি আয়নায় নিজেকে দেখতে লাগলাম।
এবং ভাবতে লাগলাম কাউকে ভালোবাসা কি এত বড় পাপ? লোকে বলে ভালোবাসার কোনো বয়স হয় না। তাহলে কি অপরাধ করলাম যে এই লোকটা আমার সাথে এমন করছে? আর এখন কাউকে বলতেও পারছি না। আমি খুব খারাপভাবে ফেঁসে গেছি। আমাকে কিছু করতে হবে। একদিন তো সীমা পার হয়ে গেল, সে ফোনে কারো সাথে কথা বলছিল এবং আমার সম্পর্কের কথা বলছিল। এটাও বলেছিল যে সে একটি ছোট্ট মেয়ে, তার কাজও তেমন এবং তার বুদ্ধিমত্তাও তেমন। আমি কিভাবে ওকে আমার স্ত্রীর জায়গা দিতে পারি? মুকেশ আমাকে জোর করছে, না হলে ওর মেয়েকে বিয়ে করতাম না। ব্যাপারটা ওর মনে থেকে যেত এবং সে আমার সাথে বিজনেস পার্টনার শেষ করে দিত। জানো তো, আমরা একটি নতুন কারখানা করতে চাই। এখন আমরা একটি কারখানা নিয়ে বসে থাকতে পারব না। তাই বাধ্য হয়ে আমাকে এসব করতে হয়েছিল। নইলে ভাবব বিয়ে এমন একটি জিনিস যা তামাশা নয়। তার মানে সেই সব করছে বাধ্য হয়ে নয়। নিজের মন্তব্যে তিনি আমার বাবার সাথে একটি নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। তাই তিনি এসব বলছেন এবং তার জন্য আমি তার জীবনে একটি বাধ্যতা ছিলাম। বলা হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি খারাপ কথা বলতে শুনলেন, আপনার ভালোবাসা শেষ হয় না। আমার ভালোবাসাও তখনও শেষ হয়নি, কিন্তু ভালোবাসার চোখ অবশ্যই খুলেছিল। তার মানে এটা যেই লোকটা যেমনটা দেখায় যে তেমনটা মোটেও নয়। সে আমার বাবাকে বলল, আমি তোমার একটা বড় উপকার করেছি। আমি তোমার মেয়েকে বিয়ে করেছি তার জীবন বাঁচানোর জন্য, না হলে তুমি বলেছিলে যে সে নিজেই কিছু করে বসবে। কিন্তু দেখো, এটা আমার জন্য খুব মুশকিল। কিন্তু আমার বাবা বলল যে আমি সারা জীবন তোমার উপকারের কথা বলবো না। এর মানে এই যে তিনি আমার বাবাকে নিচু দেখে তার প্রতি নিজের অনুগ্রহের ভার চাপিয়ে তার যে কোনো ইচ্ছায় তাকে রাজি করাতে চেয়েছিলেন। এবং আমি কিছুদিনের মধ্যে জানতে পারলাম যে এই নতুন ব্যবসায় তিনি নিজেকে ৭৫% অংশীদার বানিয়েছেন এবং আমার বাবা মাত্র ২৫% পেয়েছেন। এই বলে, এখন আমি তোমার জামাই, এটা একটা পারিবারিক ব্যাপার। আমি তখনও অজয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু এখন হয়তো আমার ভালোবাসার একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। আর আমি সেই সিদ্ধান্তই নিয়েছিলাম। সেই সিদ্ধান্তটা এমন ছিল যে আমি যদি এখন আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই অবাক হয়ে যাবেন। কিন্তু যে কথাটা আমার মনে এসেছিল,